আসসালামু আলাইকুম। আমি ইউসুফ শাহেদ। বরাবরই আমাদের ধারাবাহিক আইসিটি ফ্রি কোর্সের আজ হচ্ছে পঞ্চম ক্লাস। আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসে। এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামক একটি টপিক আছে। এই টপিকটির পূর্ণাঙ্গ ক্লাস হবে আজকে এবং এটাই হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ ক্লাস নোট। তো এই আজকের ক্লাসে আপনি কি কি থাকছে বা কি কি পাবেন? তথ্যবহুল ক্লাস পাবেন, থিওরি, এমসিকিউ, সিকিউ, এগুলো আমরা আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তাহলে ভূমিকা ও সাধারণ পরিচিতি। ভূমিকা আমরা একটু আগে জানলাম টপিকটার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, এটা দ্বারা কি করা হয়, এটার প্রভাব কি সমাজে, এগুলোই আমরা আজকে আলোচনা করব। সবার আগে জানতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে কি। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি সেটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এখানে যে লেখা আছে এই লেখাটা আমরা পরে দেখি, আগে বিষয়টাকে একটু ক্লিয়ার হয়ে নিই। যদি আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তখন যে কোনো বই থেকে একবার পড়লেই ব্যাস আপনি অ্যান্সার দিতে পারবেন। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং জানার প্রথমে আমাদের যেটা জানতে হবে যে এই যে হিউম্যান বডি, আমরা যে মানুষ, আমাদের এই দেহ গঠিত হয়েছে অসংখ্য কোষ দ্বারা। কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক, এটা আমরা কম বেশি সবাই জানি। কোষ হচ্ছে এত ক্ষুদ্র যেটা খালি চোখে দেখা যায় না। অর্থাৎ আমাদের এই শরীরের রক্ত, মাংস, হাড্ডি, মজ্জা যা আছে, এর এত ক্ষুদ্র অংশ যেগুলো আমরা চোখে দেখতে পারি না, এমন অংশকে বলা হয় কোষ। এমন অসংখ্য অংশ একটার সাথে একটা জোড়া দিয়েই আমাদের এই দেহ তৈরি হয়েছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, একজন হিউম্যান বডিতে কত কোটি কোষ থাকতে পারে, যেটা খালি চোখে দেখা যায় না, সেটাকে আবার একসাথে কানেক্ট করে 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 একটা মানুষের বডি তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা যেটা জানলাম, নাম্বার 1 হচ্ছে একটা কোষ খালি চোখে দেখা যায় না। আমি এখানে কোষের একটা চিত্র এঁকে দিলাম জাস্ট আপনাদের বোঝার জন্য। কোষের কোনো চিত্র থাকে না, কারণ এটা তো অদৃশ্য, এটাকে চিত্র আঁকবেন কিভাবে? তাহলে আমরা একটু দেখব যে এটা হচ্ছে একটা কোষ, এটাকে খালি চোখে দেখা যায় না। এই কোষের মধ্যে আবার থাকে আরেকটা উপাদান, সেটার নাম নিউক্লিয়াস। তাহলে এই বড় যে বৃত্তটা যেটাকে আমরা কোষ বলছি, সেটা খালি চোখে দেখা যায় না, তার ভিতরে আবার থাকে নিউক্লিয়াস। তাহলে সেইটা কি খালি চোখে দেখা যাবে? যাবে না। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে। নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। তাহলে আমরা জানলাম যে একটা কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ এবং আরএনএ এবং কিছু প্রোটিন। তাহলে এইগুলা কি খালি চোখে দেখা যাবে? যাবে না। এই ডিএনএর মধ্যে ডিএনএর ভিতরের একটা অংশ, ভেতরের কিছু অংশ যাকে ডিএনএ বলা হয়। তাহলে আমরা জানলাম যে একটা কোষ খালি চোখে দেখা যায় না, তার ভিতরে নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, সেই ডিএনএর ভিতরে থাকে হচ্ছে জিন। জিনের কাজ কি? জিনের কাজ হচ্ছে আমাদের এই দেহের বৈশিষ্ট্য বহন করা। অর্থাৎ কিছু কিছু জিনের কারণে কারো গায়ের রং সাদা, কিছু কিছু জিনের কারণে কারো গায়ের রং কালো, কিছু কিছু জিনের কারণে কেউ লম্বা, কিছু কিছু জিনের কারণে কেউ খাটো, কিছু কিছু জিনের কারণে কেউ বোবা, কিছু কিছু জিনের কারণে কেউ সুন্দর, কেউ অসুন্দর। অর্থাৎ আমাদের বডি যে স্ট্রাকচার, এই সমস্ত কিছু বহন করে হচ্ছে জিন। আর এই জিনের কারণেই আমাদের দেহের স্ট্রাকচার এক এক রকম। কারণ পৃথিবীর কোনো মানুষের জিনের সাথে কোনো মানুষের জিন কিন্তু মিলবে না। এই কারণে পৃথিবীর সকল মানুষের ডিজাইনই কিন্তু আলাদা। এবং শুধু ডিজাইন না, মানুষের বংশ বিস্তার হবে, সে কতগুলো সন্তান জন্ম দিবে, কয়টা ছেলে কয়টা মেয়ে, এগুলো সবই কিন্তু এই জিনের মধ্যেই বহন করে বা জিনের মধ্যেই থাকে। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে মানবদেহের অতি ক্ষুদ্র অংশ যেটাকে আমরা জিন বলি, সেটা থাকে ডিএনএর মধ্যে। এই যে পেঁচানো যে অংশটা দেখতে পাচ্ছেন, এই পুরো অংশটার নাম হচ্ছে ক্রোমোজোম বা ডিএনএ। এই যে এটা এখান থেকে ধরেন কিছু অংশ, এই যে এখান থেকে
এরকম অনেকগুলো অংশ একসাথে মিলে একটা সেট হয়, সেটাকে বলা হয় জিন। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হচ্ছে এখান থেকে এই জিনগুলা কেটে অন্য একটা জিনের মধ্যে স্থাপন করা, অর্থাৎ এখান থেকে এটাকে কেটে নিয়ে এই জায়গাটার মধ্যে স্থাপন করা। ধরেন এটাও কিন্তু একটা ডিএনএ, ঠিক আছে, এটাও একটা ডিএনএ, এখানে এনে স্থাপন করে দিলাম। তাহলে কোনো প্রাণী থেকে জিন সংগ্রহ করে সেটাকে আবার অন্য প্রাণীর মধ্যে স্থাপন করার প্রযুক্তিকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবার এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিনকে এখান থেকে কেটে আর একটা কোষের মধ্যে স্থাপন করা হলো, তাতে লাভটা কি? লাভ হচ্ছে এই কোষের যে বৈশিষ্ট্য, সেই কিছু বৈশিষ্ট্য এই কোষের মধ্যে চলে যাবে। ধরেন এই কোষটার যে বৈশিষ্ট্য আছে, সেই যে বৈশিষ্ট্য তো অনেক আছে, তার মধ্যে বিশেষ নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য এই কোষের মধ্যে স্থানান্তর হয়ে যাবে এবং এই কোষটাও এটার মতোই বিহেভিয়ার হয়ে যাবে। তাহলে মোট কথাটা হচ্ছে কোনো প্রাণীর জিন ম্যানুয়ালি কেটে অন্য প্রাণীর মধ্যে স্থাপন করার প্রযুক্তিকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা করে লাভটা কি? এটা করে লাভ হচ্ছে আজকের দিনে যে হাইব্রিড যা কিছু দুনিয়াতে দেখেন, সমস্ত কিছু ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই হাইব্রিড করা হয়েছে। এটা আমরা বিস্তারিত জানতে পারবো, তবে আমরা একটু দেখে নিই বইয়ের ভাষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। দেখেন, কোনো জীব থেকে নির্দিষ্ট একটি ডিএনএ খণ্ড বা জিন কেটে এনে অন্য জীবে স্থানান্তর করে কাঙ্ক্ষিত নতুন বৈশিষ্ট্য সৃষ্টির প্রযুক্তিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। তাহলে এতক্ষণ আমি কি বললাম? যে কোনো একটা প্রাণীর বা জীবের ডিএনএ থেকে জিন সংগ্রহ করে আর একটা প্রাণীর মধ্যে স্থাপন করার প্রযুক্তিটার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অন্য নাম কি? অন্য নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং। এর উদ্দেশ্য হচ্ছে উন্নত প্রজাতির সৃষ্টি, চিকিৎসা, কৃষিতে বৈপ্লবিক উন্নয়ন ঘটানো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল উদ্দেশ্য। আমরা এগুলো পরে বিস্তারিত আলোচনা করব। তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। চলেন, সলিড ব্যাকগ্রাউন্ডে চলে যাই, এই ব্যাকগ্রাউন্ডটা নেই। ওকে, তাহলে চলেন আমি আপনাদেরকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে আমি একটা কোষ তৈরি করলাম, আচ্ছা সরি, কোষ নিব না, আমি একটা এটাকে বলে ক্রোমোজোম, আর এই পাশে নিলাম একটা, এই পাশে একটা নিলাম। এখানে এইভাবে একটার সাথে আরেকটা কানেকশন থাকে, আপনারা দেখেছেন কানেকশন থাকে, এখানেও থাকে। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বুঝতেছি আমরা, একটু ভালো করে মনোযোগ দিলেই আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বুঝবেন। তো ধরেন আমি এখন এইটা থেকে ওইটাতে জিন কেটে নিয়ে যাব। তাহলে আমি এখান থেকে কিছু জিনকে কেটে নিলাম, এখান থেকে কিছু জিনকে কেটে নিলাম। জিন কাটার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তাহলে একটু খেয়াল করে দেখেন, জিন কাটার জন্য যে যন্ত্র ব্যবহার করতেছি সেই যন্ত্রটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তাহলে জিন কাটার জন্য যে যন্ত্র ব্যবহার করলাম সেটার নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। এই যে জিন কাটার জন্য যে প্রযুক্তিটা, অর্থাৎ জিন কাটার যে প্রযুক্তিটা, সেই প্রযুক্তিটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে এখানে দুটা বিষয় মাথায় রাখতে হবে। জিন কাটার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। জিন কাটার প্রযুক্তিকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। অর্থাৎ ধরেন একটা মাছের কথা বলি, যদি সাধারণ মানুষ হয় তাহলে আমরা বলবো যে মাছটা কেটে নিয়ে আয়, তার মানে মাছটাকে কেটে টুকরো টুকরো করে নিয়ে আসবে, তাই না? কিন্তু যারা জেনেটিক ইঞ্জিনিয়ার তারা কি বলে? তারা কখনো বলে না যে জিনটাকে কেটে নিয়ে আয়, তারা বলে জিন রিকম্বিনেন্ট ডিএনএ করো, তখন ওই
জুনিয়র যে বিজ্ঞানীগুলো থাকে তারা ওই জিন কেটে নিয়ে আসে। বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে ফাইন। তাহলে আমরা জানলাম দুটো বিষয়, জিন কাটার অস্ত্রকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম, জিন কাটার প্রযুক্তিকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এবার এই জিনটাকে নিয়ে ওখানে স্থাপন করব, এই যে এই জায়গাটায় সেটাকে স্থাপন করে দিলাম, এই জায়গাটা স্থাপন করে দিলাম। এখন এই যে স্থাপন করে দিলাম, স্থাপন করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে লাইগেজ, সেটার নাম লাইগেজ। তাহলে জিন স্থাপন করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটার নাম লাইগেজ। এই যে জিনটাকে এখানে স্থাপন করা হলো, এই স্থাপন করার প্রযুক্তিটার নাম হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে আমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এখানে আমি 4টা বিষয় আলোচনা করেছি। জিন কাটার প্রযুক্তিকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ, জিন কাটার যন্ত্রকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম, জিন স্থাপনের প্রযুক্তিকে বলা হয় জিএমও যার পুনর্বচন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, আর জিন স্থাপন করার যন্ত্রকে বলা হয় লাইগেজ। ওকে, যদি আপনারা এটা বুঝতে পারেন, ধন্যবাদ সবাইকে। এবার দেখেন 1972 সালে আবিষ্কার, 1972 সালে আবিষ্কার, 1982 সালে ইনসুলিন তৈরি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, 1992 সালে খাদ্যদ্রব্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। এটা আমি দেইনি, এটা একটা পোকা। তাহলে 1972 সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কার, 1982 সালে ইনসুলিন তৈরি করা হয়েছে। এবার জানেন ইনসুলিন কি? ডায়াবেটিস রোগীদের জন্য যে চিকিৎসা থাকে সেটা। তারপর হচ্ছে 1992 সাল থেকে খাদ্যদ্রব্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে সব কিছু হাইব্রিড বানাই ফেলা হয়েছে। এবার আপনারা বলতে পারেন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি শুধু হাইব্রিড করেছে? না, আর অনেক কিছু করেছে, সেটা চলেন সামনে গিয়ে দেখি। ওকে, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক পল বার্গ। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক হচ্ছে পল বার্গ। বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা হয়। 1971 সালে তিনি প্রথম সফলভাবে রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন এবং 72 সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কার করেন। কোনো জায়গায় আছে, ঠিক আছে। প্রথম সাফল্য দেখেন 1972 সালে হার্বার্ট বয়ার ও স্ট্যানলি কোহেন প্রথম সফলভাবে ব্যাকটেরিয়ার মধ্যে জিন রূপান্তর সম্পন্ন করেন। জিএমও বা ট্রানজেনিক জিনগত পরিবর্তন জীবকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলে। এগুলো বিশেষ বৈশিষ্ট্য, এগুলো আপনারা জাস্ট মাথায় রাখবেন। আচ্ছা, মূল উপাদান এবং এইগুলো দরকার নেই, এগুলো পরীক্ষাতে আসে না, তবে যেটা আসে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। চলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে কি কি করা হয় সেটা সম্পর্কে আমরা জেনে নিই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মৎস্য ক্ষেত্রে ব্যবহার করে হাইব্রিড যে মাছগুলো আছে, রোগ ব্যাধি মুক্ত মাছ উৎপাদন করা যায়, মাছের বৃদ্ধি ঘটানো যায়, কম খাবার দিয়ে মাছ চাষ করা যায়। এগুলা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করা হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যদি কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে রোগ বালাই মুক্ত ফসল উৎপাদন করা যায়, ফসলের স্থায়িত্ব কমিয়ে এনে বারবার একই জমিতে চাষ করা যায়। যেমন ধরুন একটা জমিতে বছরে 2বার ফসল ফলে, মানে 6 মাস করে হলে 2বার ফসল ফলে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে 6 মাসের ফসলটাকে 3 মাসে নিয়ে আসা যায়। 3 মাসে নিয়ে আসলে কি হয়? 3 মাস বা 4 মাসে নিয়ে আসা যায়। অর্থাৎ যে ফসলটা ন্যাচারালি 6 মাসে হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেই ফসলটাকে 4 মাসে নিয়ে আসা যায়। তাহলে যে জমিতে আগে 2বার ফসল হতো, এখন সেই জমিতে ফসল হবে 3বার, কারণ 4 মাস করে 3বার ফসল হবে। আচ্ছা, আবার গ্রীষ্মকালীন মানে গরমকালীন যে সবজিগুলো আছে সেগুলো শীতকালে ফলানো সম্ভব, ওই শীতকালীন সবজিগুলো আবার গরমকালে ফলানো সম্ভব। সব কিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বা জিন পরিবর্তন করেই করা হচ্ছে। গবাদি পশু ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে রোগ ব্যাধি মুক্ত রাখা যায়। হাইব্রিড যেগুলো আছে মোট কথা সবই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে এসেছে। চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে
শিশু মাতৃগর্ভে থাকা অবস্থায়, পেটের মধ্যে থাকা অবস্থায় রোগ নির্ণয় করে ট্রিটমেন্ট করা যায়, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করা যায়। এমনকি মানুষের খারাপ অভ্যাসগুলা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অপসারণ করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানুষের উপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করার কোনো পারমিশন নেই। এই যে মনে করেন যে যারা সিগারেট খায় আর যারা খায় না, তো যারা সিগারেট খায় না তাদের জিন নিয়ে যারা সিগারেট খায় তাদের মধ্যে দিয়ে দিলেই তারা আর খাবে না। এটা সত্য কথা, এটা মজা হলেও সত্য, কিন্তু এটা প্রয়োগ করার কোনো পারমিশন নেই। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এবং করতেছি এখনও। এই যে এখানে আমি এগুলো পড়াইছিলাম, রেস্ট্রিকশন এনজাইম, লাইগেজ এনজাইম, হ্যাঁ, এগুলো আমরা আগেই পড়ে ফেলেছি। 1 থেকে 3 হ্যাঁ, কার্যপ্রণালী মানে কিভাবে কাজ করে সেটাও আমাদের দরকার নেই, এগুলো আমাদের পরীক্ষাতে আসে না। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে মানব ইনসুলিন উৎপাদন, এই যে আপনারা জানেন যে ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য যে ইনসুলিন ব্যবহার করা হয়, সেই ইনসুলিন তৈরি করা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। আসলে ইনসুলিন জিনিসটা কী সেটা আমরা অনেকেই জানি না। ইনসুলিন হচ্ছে এক ধরনের ওষুধ যা নিজে থেকে শরীরের ভিতরে ব্যাকটেরিয়া তৈরি করতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ক্ষতিকারক না। আমরা হয়তো জানি যে ব্যাকটেরিয়া মানেই ক্ষতিকারক, আসলে না, সব ধরনের ব্যাকটেরিয়া ক্ষতিকারক না। তারপরে যে ভ্যাকসিন ও হরমোন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, গ্রোথ হরমোন এবং ক্যান্সার চিকিৎসায় এটা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। জিন থেরাপি, বংশগত জটিল রোগের চিকিৎসায় ক্ষতিগ্রস্ত জিন দূর করে সুস্থ জিনকে স্থাপন করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। কৃষি ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দেখেন বিটি কটন ও বিটি ব্রিনজাল, ব্যাকটেরিয়া থেকে জিন এনে কীট পতঙ্গ প্রতিরোধ তুলা ও বেগুন তৈরি করা সম্ভব হচ্ছে। তারপর হচ্ছে গোল্ডেন রাইস, ভিটামিন এ সমৃদ্ধ বিশেষ উন্নত ধানের প্রযুক্তি, সহনশীল ফসল, খরা, লবণাক্ততা এবং বন্যায় সহনশীল শস্যের উদ্ভাবন। পরিবেশের সুরক্ষা, দেখেন সুপারবাগ দিয়ে সমুদ্রে ছড়ানো অপরিশোধিত তেল পরিষ্কার করা হয়, এই যা কিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি। আরও অনেক ব্যবহার রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের, আমরা একটু অল্প কিছু নিয়ে আলোচনা করছি। শুভ ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের শুভ ও অশুভ দিকগুলো কী কী, দেখেন সুবিধা, বৈশ্বিক খাদ্য উৎপাদন অভাবনীয় বৃদ্ধি পায়, জীবন রক্ষাকারী বিরল ঔষধ ও ভ্যাকসিন উৎপাদন করা যায়, প্রতিকূল আবহাওয়া ও মাটি ব্যবহার করে ফসল উৎপাদন করা যায়। অসুবিধা কী, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম ভারসাম্য নষ্ট হতে পারে, মানবদের নতুন অ্যালার্জি প্রতিক্রিয়া তৈরি হতে পারে, জৈব অস্ত্র তৈরিতে অপব্যবহারের আশঙ্কা। দেখেন আপনারা শুধু জানেন যে সারা বিশ্বব্যাপী যে পারমাণবিক বোমার কথা জানেন, এটা হচ্ছে বিশাল পারমাণবিক বোমা, একটা দেশে মারলে পুরো দেশ ধ্বংস হয়ে যায়। কিন্তু জৈব অস্ত্র সম্পর্কে আপনারা অনেকেই জানেন না যে জৈব অস্ত্র মানে কি, এমন এক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি করে ছেড়ে দেয় যেগুলো একটা জাতিকে ধ্বংস করে দেয়, অন্য কোনো ক্ষয়ক্ষতি হবে না, শুধু ওই জাতি শেষ। যেমন এই যে আপনারা জানেন করোনার সময় যেই কেউ বলে যে করোনা ভাইরাস চীনেরা এটা তৈরি করেছে বা ন্যাচারাল হয়েছে, এগুলো তো আসলে বাস্তবতার কোনো প্রমাণ নেই, তবে মানুষ বলে অনেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনই যে বিশ্বের অনেক দেশই জৈব অস্ত্র তৈরি করতেছে, যেগুলা মানে কি বলবো আর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা এগুলো তৈরি করা যায় বা করে থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আমরা কিছু প্রশ্ন দেখব। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনককে পল বার্গ, আমরা একটু আগে আলোচনা করেছিলাম। ডিএনএ অণুর নির্দিষ্ট অংশ কাটতে নিচের কোনটি ব্যবহার করা হয়, এই যে রেস্ট্রিকশন এনজাইম। ডায়াবেটিস রোগের চিকিৎসায় ইনসুলিন উৎপাদন কোনটি ব্যবহার করা হয়েছিল বলেন তো? ইকোলি হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটা তৈরি করেছিল। আচ্ছা, তারপর কি রয়েছে সামনে? আচ্ছা দেখেন, ব্যাকটেরিয়ার মূল ডিএনএ ব্যতীত অতিরিক্ত বৃত্তাকার অংশকে কি বলে? প্লাজমিড বলে। কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে প্লাজমিডের সাথে জোড়া লাগাতে কোনটি ব্যবহার করা হয়? এই যে লাইগেজ এনজাইম ব্যবহার করা হয়, মানে ওই যে ঝালাই দেওয়ার জন্য একটু আগে আপনাদেরকে যেটা বললাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। কোনো জীব থেকে নির্দিষ্ট ডিএনএ খণ্ড কেটে অন্য কাঙ্ক্ষিত জীবে স্থানান্তর করার প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। প্লাজমিড কি? ব্যাকটেরিয়ার
কোষে মূল ডিএনএ ছাড়াও বিদ্যমান অতিরিক্ত দ্বিসূত্রযুক্ত ডিএনএ অণুকে বলা হয় প্লাজমিড। এগুলা খুবই আসে না। তো রিকম্বিনেন্ট ডিএনএ কি? রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে কোনো সুস্থ কোষ থেকে বা ডিএনএ থেকে জিন সংগ্রহ করাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। জিওমো কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তারপর আণবিক আঠা কি? ডিএনএ খণ্ড জোড়া দেওয়ার জন্য ব্যবহৃত এক ধরনের লাইগেজ এনজাইমকে বলা হয় আণবিক আঠা, যা খালি চোখে দেখা যায় না। এবার আমরা দেখব কিছু অনুধাবনমূলক প্রশ্ন। রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বলা হয়, ব্যাখ্যা করো। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ অণু কাটা হয়, আর একে বলা হয় আণবিক কাঁচি। আণবিক কাঁচি মানে অতি ক্ষুদ্র কাঁচি, যা খালি চোখে দেখা যায় না, আর কাঁচি দ্বারা কাটা হয়, তাই এটাকে কাঁচি বলা হচ্ছে। আর চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা, এটা আশা করি পারবেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও টিস্যু কালচারের মধ্যে পার্থক্য, এটা গুরুত্বপূর্ণ। টিস্যু কালচার কোনো অঙ্গ থেকে মাতৃ উদ্ভিদের হুবহু চারা উৎপাদন করা, অপরদিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জিনগত পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন কোনো কিছু তৈরি করা। বিষয়টা একটু খেয়াল করবেন। টিস্যু কালচারটা হচ্ছে কোনো উদ্ভিদের থেকে টিস্যু সংগ্রহ করে সেখানে আবার নতুন চারা উৎপাদন করা। তার মানে যেটা ছিল সেটা কলা গাছ থেকে কলা গাছ, আম গাছ থেকে আম গাছ। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ওই আম গাছ কলা গাছকে মানে যে কোনো একটার পুরো বৈশিষ্ট্য চেঞ্জ করে দেওয়া যায়। যেমন মনে করেন যে তেঁতুল অনেক টক, তেঁতুলের মধ্যে মিষ্টি কোনো ফলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন ব্যবহার করলে তেঁতুলও মিষ্টি হয়ে যাবে। স্ট্রবেরি, টমেটো এগুলো টক জাতীয় খাবারের ভিতরে মিষ্টি ফলের জিন ব্যবহার করলে এটাও মিষ্টি হয়ে যাবে। জিএমও বলতে কি বোঝায় এটা তো বললামই। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, প্লাজমিডের গুরুত্ব। ওকে ফাইন, তাহলে এইটা আমি আপনাদেরকে দিয়ে দিব এই আকারে, আপনারা কিন্তু এটা দেখে নেবেন। এই সৃজনশীলটা দিয়ে দিব, আশা করি সৃজনশীলটা থেকে অ্যান্সার করতে পারবেন। যে কৃষিবিদ শফিকুল ইসলাম তার গবেষণাগারে বিশেষ এক প্রযুক্তির সাহায্যে ধানের জিন নিয়ে গবেষণা করছে। ডিস্টার্ব করতেছে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে ধানের জিন পরিবর্তন এনে খরা ও লবণাক্ত সহনশীল করলেন। পাশাপাশি ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করে কম খরচে ডায়াবেটিস ওষুধ ইনসুলিন প্রস্তুত করলেন। রেস্ট্রিকশন এনজাইম কি? জিন থেরাপি বলতে কি বোঝো? উদ্দীপকে ইনসুলিন তৈরির প্রযুক্তিগত ধাপগুলো ব্যাখ্যা করো। খাদ্য সমস্যা নিরসনে উক্ত প্রযুক্তির ভূমিকা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা কি? ইনসুলিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারগুলো কীভাবে হয়েছিল বা হয় সেইগুলো সম্পর্কে আলোচনা করতে হবে।